বন্ধুরা আমি শুভম দত্ত আর তোমরা দেখছো সামার অফ শুভম এসওএস। তো এসওএসকে আমি তিনটে পার্টে ভেঙেছিলাম। প্রথম পার্টটা ছিল যেখানে আমরা ইন্ডিয়ান আর্টকে নিয়ে কথা বলেছিলাম, সেকেন্ড পার্টে আমরা স্টাডি করেছিলাম হিউম্যান ফিগারকে নিয়ে, আর লাস্ট পার্ট যেটা আমরা আজকে শুরু করব সেটা হচ্ছে আমরা সাবজেক্টিভ ড্রয়িংকে নিয়ে জানবো। এবার দেখো প্রথম পার্টটা কিন্তু আমরা বেসিক্যালি থিওরিটিক্যাল বেস ছিল, যে হ্যাঁ কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট ছিল। আমি তোমাদেরকে পুরো ডিটেলস আমি বলবো না যে স্টাডি করেছি, কারণ আমি হাইলাইট স্টাডি করেছি। আর তোমরা যেহেতু দেখো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ছোট, অনেকে আছো বড়, বা দেখো ছোটোদের ক্ষেত্রে এটা প্রচুর বোর ফিল করাবে যদি আমি পুরো যদি আমি বই ধরিয়ে যদি করাই, তো তার সেক্ষেত্রে কী হবে যে তারা অনেকে বোর ফিল করবে। তাই জন্য আমি খুবই হাইলাইট ডিসকাশন করেছি। আমি ডিফারেন্ট ইন্ডিয়ান আর্টকে নিয়ে কথা বলেছিলাম, তার থিম, অরিজিন, টেকনিককে নিয়ে কথা বলেছিলাম। তবে হ্যাঁ তোমরা যদি ডিটেলসে জানতে চাও তার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি বেশ কিছু বুক সাজেস্ট করে দিয়েছি যেগুলো তোমরা ফ্রিলি ডাউনলোড করতে পারবে। তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পাবে, গুগল ড্রাইভে ফোল্ডার থেকে তোমরা ইজিলি ডাউনলোড করতে পারো। ওখানে কিন্তু আরও ডিটেলসে কনসেপ্ট আছে। এরপরে আমরা সেকেন্ড পার্টে স্টাডি করছিলাম হিউম্যান ফিগারকে নিয়ে, যেখানে আমরা এক্সপ্রেশন থেকে শুরু করে আপার বডি ডিফারেন্ট পশ্চার, তারপর লোয়ার বডি ডিফারেন্ট পশ্চার, সেখান থেকে শুরু করে আমরা একটা হিউম্যান ফিগারকে কীভাবে মেজারমেন্ট করতে হয়, ল, প্রপোর্শন, তো সেইগুলোকে নিয়ে আমরা স্টাডি করেছিলাম। আর হ্যাঁ সেকেন্ড পার্টটা পুরোটাই প্র্যাকটিক্যাল ছিল, মানে পুরো ধরে ধরে করেছিলাম। আর হ্যাঁ তোমাদেরকে আমি বলবো তোমরা যখন ভিডিওগুলো দেখবে তখন নিজেরাও তার সাথে সাথে কিছু ট্রাই করার চেষ্টা করবে, একটা রাফ ওয়ার্ক করার চেষ্টা করবে, কারণ আমি চাই যে তোমরা যাতে ভিডিওগুলোকে ইউজ করে যাতে তোমরাও যাতে শেখো। এবার চলে আসছে হচ্ছে আমাদের আজকে থেকে শুরু হলো যেখানে আমরা সাবজেক্টিভ ড্রয়িংকে নিয়ে স্টাডি করবো। আর সত্যি বলতে গেলে এই পোর্শনটা না কখনোই আমি বলবো না যে এটা থিওরিটিক্যাল, এটা প্র্যাকটিক্যাল, কারণ এটা অ্যাকচুয়ালি একটা কনসেপচুয়াল। কারণ তোমাদের মাথার মধ্যে কিন্তু একটা মোটিভেশন বিল্ড করতে হবে। তার কারণ হচ্ছে দেখো সাবজেক্টিভ ড্রয়িং তো আমরা অলরেডি চ্যানেলে প্রচুর করেছি, তোমরা সাবজেক্টিভ ড্রয়িংয়ের প্লে লিস্ট পাবে। অবভিয়াসলি এটা তো আর আমার কোনো থিওরিটিক্যাল কনসেপ্ট নয় যে হ্যাঁ আমি তোমাদেরকে পুরো বই দিয়ে দিলাম তো বইতে তোমাদেরকে মুখস্থ করতে হবে কিছু বা এমন কিছু, কারণ এটা থিওরিটিক্যাল নয়। ইভেন এটা প্র্যাকটিক্যালও আমি বলবো হ্যাঁ প্র্যাকটিক্যাল তো বটেই, কারণ সাবজেক্টিভ ড্রয়িং তোমাকে প্র্যাকটিস করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি বলা চলে সাবজেক্টিভ ড্রয়িংটা কিন্তু মেনলি কনসেপচুয়াল। কারণ দেখো তোমরা ছবি তো আঁকতে পারো, তোমরা ডিফারেন্ট ফিগার আঁকতে পারো। আমি অলরেডি এর আগে যেমন তোমাদের স্টাডি করলাম হিউম্যান ফিগার সম্বন্ধে, আর হিউম্যান ফিগারের যে নলেজ রাখবে, যে ডিফারেন্ট পশ্চার, এক্সপ্রেশন, কীভাবে একটা ইমোশন বিল্ড করতে হয় একটা ফিগারের মধ্যে, সে ইজিলি সাবজেক্টিভ ড্রয়িং করতে পারবে। কিন্তু তাকে জানতে হবে সাবজেক্টিভ ড্রয়িংয়ের মধ্যে কি কনসেপ্ট থাকে, কারণ কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার না হয়, যদি তোমরা নিজেদের মাথার মধ্যে না রাখতে পারো, তাহলে কিন্তু কখনোই তোমরা সেটা করতে পারবে না। এবার দেখো এটা সত্যি যে আমি যখন ছোটোবেলায় ড্রয়িং শেখা শুরু করেছিলাম তখন যখন এরকম সাবজেক্টিভ ড্রয়িং করতে হতো আমার খুব আজব লাগতো। আমার যেন মনে হতো যে কেন পোর্ট্রেট করাচ্ছে না, কেন সিনারি করাচ্ছে না, কেন এরকম এত এত ফিগার, এত এত এরকম সাবজেক্ট বলছে বাজার আঁকো, এই আঁকো, ওই আঁকো, হ্যান ত্যান আঁকো, কেন করাচ্ছে। বা দেখো আজকের জেনারেশান তো ছেড়েই দাও, যারা ধরো ইউটিউব করে তারাও সাবজেক্টিভ ড্রয়িং স্টাডি করায় না, তারা অবভিয়াসলি কিছু না কিছু পোর্ট্রেট করাচ্ছে, তারা হতে পারে যে কিছু না কিছু সিনারি করাচ্ছে, একটুখানি কালারের কনসেপ্টকে বিল্ড করছে, তার জন্য সিনারি বেস্ট। অবভিয়াসলি সিনারি থেকে তুমি কালারের যে ইমোশন, কোথায় কোন কালার ইউজ করতে হবে, তার শেড, সেগুলো তোমরা জানতে পারবে। একটা পোর্ট্রেট স্টাডি করলে তোমরা একটা ফিগারের যে ইমোশন, ফিগারের যে ক্যারেক্টারাইজেশন, তার এক্সপ্রেশন, সেগুলো জানতে পারবে। কিন্তু যদি আমরা কথা বলি যে একটা সাবজেক্টিভ ড্রয়িং কিভাবে করব, তো সেখানে কিন্তু চলে আসে হচ্ছে একটা মেজর কনসেপ্ট, মেজর একটা ম্যাচুরিটি। অবভিয়াসলি তোমাকে অনেক কিছু ভাবতে হবে। তাই জন্য সাবজেক্টিভ ড্রয়িং না অনেকেই আছে যারা ধরো ছোটো, অবভিয়াসলি তোমাদের মধ্যে যারা ছোটো আছো তাদের মনে হয় যে ভাই সাবজেক্টিভ ড্রয়িং প্রচুর ভালো লাগে না, এরকম ব্যাপার, কেরকম যেন লাগে, কেন এইগুলো আঁকতে হয়, কেন এত এত ফিগার আঁকতে হয়, যেন মনে হয় যে আমি যেন রেস্ট্রিকশানে রয়েছে, আমার ভালোই লাগছে না এগুলো করতে। এটা দেখো প্রচুর স্টুডেন্টদের মাথায় চলে। আর আমরা অনেকে, ইভেন আমিও একবার স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমরা সাবজেক্টিভ ড্রয়িং কেন স্টাডি করি। হ্যাঁ এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি ভিডিওর লাস্টে গিয়ে দেবো, কিন্তু তার আগে তোমাদেরকে বোঝাবো যে সাবজেক্টিভ ড্রয়িং অ্যাকচুয়ালি কী। কারণ সাবজেক্টিভ ড্রয়িং বলতে আমরা কী বুঝি, দেখো সাবজেক্ট মানে তোমরা বুঝতেই পারছো একটা বিষয়, তো একটা বিষয়ের ওপর ভিত্তি করে একটা ছবি আঁকে। এবার দেখো এই বিষয়ের ওপর ভিত্তিক ছবি, এর মধ্যে কিন্তু অনেক ক্লাস রয়েছে। এবার দেখো হ্যাঁ এটা ঠিক যে আমি তোমাদেরকে যেভাবে দেখাবো, আজকে যেভাবে আমি তোমাদেরকে বলবো সেগুলো কোনো বইতে নেই, এটা শুধুমাত্র আমার কনসেপ্টের উপর বেস করে। হ্যাঁ অনেক টিচারদের থেকে আমি জেনেছি, আমি তোমাদেরকে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার সবসময় চেষ্টা করি যাতে তোমাদের মধ্যে এই মোটিভেশনটা আসে। এটা ঠিক যে অনেকেই বলবে যে কেন আমরা এত এরকম জ্ঞান শুনবো, আমরা ডাইরেক্ট ছবি আঁকবো। কিন্তু হ্যাঁ ছবি তোমরা যারা আঁকো না তাদেরকে আমি অনেককেই দেখি যে হ্যাঁ যখন আমি কোনো কম্পিটিশান করি, ইভেন তোমরা যখন কোনো কম্পিটিশানে পার্টিসিপেট করো,
আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, বলো যে দাদা এই ছবিটা বুঝতে পারছি না, এই টপিক দিয়েছে বুঝতে পারছি না, যেখানে এই টপিকটা খুবই সিম্পল হয়, অলরেডি আমি তার উপর কিছু কাজ করেছি কিন্তু তোমরা ধরতে পারো না, এটা কিন্তু সবথেকে বেশি সমস্যা। তো এইগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে কিন্তু বুঝতে হবে যে একটা সাবজেক্টিভ ড্রয়িং করতে হলে সবথেকে বেশি কিন্তু তোমাদের কনসেপ্ট বিল্ড হতে হবে, নাকি তোমরা খুব ভালো ছবি আঁকতে পারলে যে হ্যাঁ একটা বিষয় দিল মানে আমি হুহু করে ছবি এঁকে দিলাম, তার আগে তোমাকে কিন্তু কনসেপ্ট বিল্ড করাটা কিন্তু খুবই দরকার। তো দেখো আমি তোমাদেরকে এই সাবজেক্টিভ ড্রয়িংকে না 4টে পার্টে ভাঙবো, আর তোমাদেরকে আমি ডিসকাশন করবো যে মেনলি সাবজেক্টিভ ড্রয়িং কীরকম হতে পারে আর আমাদের তার জন্য কীরকম প্র্যাকটিস করতে হবে। দেখো নর্মালি কী হয় যে অনেক শিল্পীরা আছে যারা অ্যাজ এ সাবজেক্টিভ ড্রয়িংকে রিসার্চের জন্য ইউজ করে, আর অবভিয়াসলি তারা ডিফারেন্ট রিসার্চ করে, তারা ডেলি লাইফের ওপর রিসার্চ করে, আর সেখান দিয়ে চলে আসে হচ্ছে ডেলি লাইফ ড্রয়িং। এবার তোমরা বলবে ভাই ডেলি লাইফ ড্রয়িংটা আবার কি? তো দেখো ডেলি লাইফ ড্রয়িংটা হচ্ছে এরকম যে তুমি ঘুম থেকে উঠলে, হ্যাঁ আজকালকার দিনে ঘুম থেকে উঠলে মানুষজন ব্লগিং করা শুরু করে দেয়, কিন্তু শিল্পীরা যখন ঘুম থেকে ওঠে তখন হয়তো রাস্তায় বেরোলো, সেটা হতে পারে সে বাজার করতে বেরোলো বা হোয়াটএভার, সে এমনিই হয়তো বেরিয়ে গেল, একটুখানি ট্রেন ধরলো, ধরে একটা এমন জায়গায় চলে গেল, একটু শুনশান জায়গাও হতে পারে বা যেখানে হয়তো প্রচুর ক্রাউড রয়েছে, প্রচুর ভিড় রয়েছে, তো সেখানে গিয়ে সে অবজার্ভ করছে যে ডেলি লাইফে মানুষজন কী করছে। সেটা হতে পারে একটা রাস্তা, একটা ভিড় রাস্তা, সেটা হতে পারে সেখানে হয়তো প্রচুর লোকজন দৌড়াদৌড়ি করছে, হতে পারে সেখানে পুরো ক্যাচটা হচ্ছে, মানে একদম আন্দোলনও হয়ে যাচ্ছে এরকম ব্যাপার, কারণ এই সময় ভোটের টাইম, তো এখানে তো প্রচুর অনেক কিছুই তো হয়, তো অনেক কিছু কিন্তু লক্ষ্য করা যায়। তো এইগুলোকে কী হয় যে শিল্পী স্টাডি করে, তার রিসার্চের মধ্যে রাখে যে হ্যাঁ আমি আজকে সকালবেলা উঠলাম তো আমি কী কী সিন দেখছি, তো সে সেখানে বসে সেগুলোকে অবজার্ভ করে সঙ্গে সঙ্গে একটা রাফ স্কেচ বিল্ড করে। হ্যাঁ আমি বলছি না যে এটাকে একদম পুরো তারা ডিটেলসে করে, কারণ ডিটেলসে করতে হলে তাকে অনেকটা সময় দিতে হবে, কিন্তু সে জাস্ট রাফলি একটা ফিগার রেডি করে দেয়, মানে ফিগার মিনস আমি বলতে চাই যে সে পুরো ক্যারেক্টারগুলোকে রেডি করে নেয়, দিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসে, দেন সে রিসার্চ করে যে হ্যাঁ আমি এই সিনের মধ্যে এই ফিগারগুলোকে পেয়েছি, এবার আমি আমার মতো করে একটা সাবজেক্টকে ডিফাইন করবো যেখানে আমি একটা মিনিং দেবো আর সেখানে ওই ফিগারগুলোকে তুলে ধরবো। তার জন্য কী হয় যে তাকে দরকার যে প্রচুর কালেকশান তার কাছে রাখার, যে হ্যাঁ প্রচুর ক্যারেক্টার কীরকম হতে পারে। এবার দেখো আমরা অবভিয়াসলি যখন বাড়িতে বসে প্র্যাকটিস করছি আমাদের বাড়ির চারপাশে যে সকল লোক রয়েছে তাদের মধ্যে এই ক্যারেক্টারগুলো পাবো না, যদি আমরা রাস্তায় যাই তাহলে কিন্তু আমরা ভ্যারাইটি অফ ক্যারেক্টার পাবো। তো তাই জন্য কী হয় যে প্রচুর জন কিন্তু ডেলি লাইফকে স্টাডি করে। এবার ধরো ডেলি লাইফ স্টাডির মধ্যে অনেক কিছু থাকে, যেমন ধরো তুমি বলতে পারো যে তোমার আশেপাশে যারা রয়েছে, হতে পারে প্রতিবেশীরা কিছু করছে, হতে পারে জল ধরা থেকে শুরু করে তোমার মা রান্না করছে তার থেকে শুরু করে হয়তো তোমার দিদি হয়তো টিউশন পড়াচ্ছে, বাড়িতে হয়তো স্টুডেন্ট এসে, তো তুমি অবজার্ভ করো যে সে যখন পড়াচ্ছে তার ভঙ্গিমাটা কীরকম হচ্ছে। তো এইগুলো কিন্তু ডেলি লাইফ স্টাডির মধ্যে পড়ে, আর এইগুলো কিন্তু প্রচুর স্টুডেন্টকে স্টাডি করতে যখন তারা আর্ট কলেজে থাকে তাদের কিন্তু একটা প্রজেক্টের মতো করতে হয় যে হ্যাঁ ডেলি সে কী দেখছে, একটা রাফ ওয়ার্ক করলো, তারপরে সে সেটাকে কালার করলো, তো অবভিয়াসলি তাকে কিন্তু এটা একটা প্রজেক্টের মতো করতে যায় যে হ্যাঁ ডেলি লাইফে কী করছে। তো এটা কিন্তু একটা সাবজেক্টিভ ড্রয়িং। তো এইগুলো কিন্তু হ্যাঁ এটা ঠিক যে এটা খুবই টাফ, কিন্তু এটা যখন তুমি সময় পাবে, তোমাকে সারা দিনটা প্রচুর সময় দিতে হবে, তখন কিন্তু তুমি করতে পারো, এমন নয় যে জাস্ট 1 ঘন্টায় হয়ে গেল। তো এর জন্য কিন্তু প্রচুর অবজারভেশনের দরকার। এরপরে যদি আমরা সেকেন্ডটায় চলে আসি, সেটা হচ্ছে পোস্টার ড্রয়িং। দেখো পোস্টার ড্রয়িং বলা চলে যে সবথেকে বেশি ইম্প্যাক্ট ফেলে, কারণ অবভিয়াসলি তোমরা জানো যে সেই স্বাধীনতার সময় থেকেই তো ভাই পোস্টার ড্রয়িংটা মেনলি কি, আমি প্রতিবাদ করছি বা আমি হয়তো কিছু একটা ভালো কি খারাপ সেটা হতে পারে, আমি কোনো একটা সম্বন্ধে কোনো কিছু জানাচ্ছি মানুষকে, তো এইটা পোস্টার ড্রয়িংয়ের ওপর ডিফাইন করা হয়। এখানে কিন্তু প্রচুর ছবি থাকে না, এখানে বেশ কিছু বলা চলে মেসেজ থাকে, সেটা হতে পারে কিছু একটা লেখা লিখে দিল, তো এইভাবে ডিফাইন করা হয় পোস্টার ড্রয়িংকে। এবার দেখো পোস্টার ড্রয়িং যেমন তোমরা জানি যে কোভিডের টাইমে তো প্রচুর বানানো হয়েছিল, তার থেকে শুরু করে এই যে গাছ লাগাও, এই যে এত গরম, তো তার মাঝখানে পোস্টার ড্রয়িং কিন্তু প্রচুর ইউজ করা হয়ে থাকে। সো পোস্টার ড্রয়িংও কিন্তু অ্যানাদার সাবজেক্টিভ ড্রয়িং, যেখানে একটা বিষয়কে তো তুলে ধরা হয়, কিন্তু সেই বিষয়ের ওপর নিজের চিন্তাকে তুলে ধরা হয়, কোনটা সমাজের জন্য ঠিক, এই ব্যাপারটা কি ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, তো সেইটা বোঝানোটাই কিন্তু পোস্টার ড্রয়িংয়ের কাজ। এরপরে যদি আমরা চলে আসি থার্ড পার্টে, বা থার্ড পার্টটা যেটা না সেটা তোমাদেরকে বোঝানোর জন্য, সেটা হচ্ছে কম্পিটিশান ড্রয়িং। যে নর্মালি আমরা সবাই জানি যে হ্যাঁ ভাই আমরা যারাই ছবি আঁকি একটু বয়স বাড়লে সঙ্গে সঙ্গে বাবা মা এখানে ওখানে কী বলবো পার্টিসিপেট করিয়ে দেবে কম্পিটিশানে, তার থেকে শুরু করে ড্রয়িং স্কুলের স্যারও বলবে যে ওকে পার্টিসিপেট করিয়ে দিন তাহলে ও শিখবে। তো কম্পিটিশানের ড্রয়িংটা কীরকম? দেখো কম্পিটিশানের ড্রয়িংয়ে আমরা মনে করি যে হ্যাঁ ধরো ড্রয়িং স্কুলে যা যা করলাম সেটাকেই কম্পিটিশানে আঁকতে হবে। তো ড্রয়িং স্কুলে কী হয় যে প্রচুর কিছু শেখায়, সেটা হতে পারে কোনো দিন হয়তো পোর্ট্রেট করে দিল, কোনো দিন হয়তো স্টিল লাইফ করে দিল, কোনো দিন হয়তো একটা সাবজেক্টিভ ড্রয়িংও করিয়ে দিল, কিন্তু কম্পিটিশানে সবসময় তুমি
তুমি দেখবে যে তোমাকে একটা টপিক দেওয়া হবে, সেই টপিকটা রিয়েল লাইফ বেসড হবে বা এমন কিছু সেটা তোমার ডেলি লাইফের ওপর বেস করে সেটা হয়তো তোমার চারপাশে দেখা। এবার দেখো আমাদের সবথেকে সমস্যা এটা হয় যে যখন আমরা ড্রয়িং স্কুলে স্টাডি করি তখন আমরা অনেক কিছুকে স্টাডি করি, সেক্ষেত্রে কী হয় যে যখন কম্পিটিশনে একটা টপিক আছে না তখন আমরা ধরতে পারি না যে সেটা কী বোঝাতে চাইছে, অ্যাকচুয়ালি তার মধ্যে দিয়ে কী ডিপ মিনিংটা আমাদের তুলে ধরতে হবে। এটা কিন্তু প্রচুর সমস্যা আনে, প্রচুর স্টুডেন্টরা কিন্তু কম্পিটিশানে ভালো ছবি তো আঁকে কিন্তু ভালো মিনিং ডিফাইন করতে পারে না বলে তারা ফার্স্ট হতে পারে না, বা আমি বলতে পারবো যে তারা জিততে পারে না। কারণ অ্যাট দি এন্ড হ্যাঁ এটা ঠিক যে আমরা সবাই বলি যে জেতাটা আসল নয়, পার্টিসিপেট করাটা আসল, শেখাটা আসল, কিন্তু যখন তুমি জিততেই পারছো না তখন তুমি শিখলেটা কি? তুমি তো জাস্ট একই জিনিস তো বারবার করে গেলে, তো এটা তোমাকে বুঝতে হবে যে মানে জিততে হলে কি শিখতে হবে। তো এইগুলো কিন্তু বোঝাটা কিন্তু খুবই দরকার। তাই জন্য কম্পিটিশনে যখন তুমি যাবে তখন তোমার মাথায় এটা টার্গেট থাকবে যে আমি এমন একটা ছবি আঁকবো যেটা জাজকে খুশি করবে বলবো না, যেটা জাজের চোখে নজর মানে কেড়ে নেবে। তো সেক্ষেত্রে তোমাকে একটা ইমোশন বিল্ড করতে হবে, সেখানে তোমার হতে পারে একটা কষ্টকে বিল্ড করতে হবে। তোমাকে কিন্তু তার জন্য বুঝতে হবে যে একটা সাবজেক্টের ডিপ মিনিং, সেই সাবজেক্টটা কী বলতে চাইছে বা সাবজেক্টটার ডেলি লাইফের ওপর কী মিনিং দাঁড়াচ্ছে। তো সেটা যদি তোমরা ধরতে পারো তাহলে কিন্তু একটা কম্পিটিশনের ড্রয়িংকে ইজিলি করতে হবে। তাই জন্য কম্পিটিশনের ড্রয়িং কিন্তু ডেলি লাইফ ড্রয়িংয়ের সাথে কিন্তু ম্যাচ করে না, ইভেন পোস্টার ড্রয়িংয়ের সাথেও ম্যাচ করে না। কারণ নর্মালি কী হয় যে কম্পিটিশানে আমরা যে ছবি আঁকি সেটাতে কিন্তু প্রচুর লেখা থাকে না, তোমাকে কিন্তু একটা সিনকেও ডিফাইন করতে হবে, প্লাস সিনের মধ্যে একটা ইমোশন ডিফাইন করতে হবে। এটা কিন্তু ডেলি লাইফ ড্রয়িং আর কম্পিটিশান ড্রয়িংয়ের মধ্যে কিন্তু একটা মেজর ডিফারেন্স, যদিও আমরা এটাকে নিয়ে আরও ডিটেলসে ডিসকাশন করবো। এবার যদি আমরা লাস্ট পার্টে চলে আসি সেটা হচ্ছে এক্সিবিশনের ড্রয়িং। দেখো এক্সিবিশনের ড্রয়িংয়ের সেক্ষেত্রে কী হয় যে দেখো অবভিয়াসলি যদি তুমি এক্সিবিশনে যদি তোমরা একটা সাবজেক্টিভ ড্রয়িংকে ডিফাইন করো যেখানে জাস্ট অবভিয়াসলি একটা সিন ডিফাইন করা হয়েছে, এবার দেখো এক্সিবিশন কী হয় যে একটা দেওয়ালে এত ছবি রয়েছে, তো মানুষ যখন ঢুকছে তখন জরুরি নয় যে তোমার ছবির ওপর নজর পড়ে। এবার ধরো এমন হলো যে তুমি তোমার ড্রয়িংয়ের মধ্যে একটা প্রতিবাদ তো দেখালে কিন্তু তুমি প্রচুর লেখা লিখে দিলে, তো কোনো মানুষই মানে অত সময় দিয়ে তোমার লেখাগুলো পড়বে না। তো সেক্ষেত্রে তোমাকে এক্সিবিশনে এমন একটা ছবি আঁকতে হবে যার মধ্যে একটা ইমোশন থাকবে, প্লাস তার মধ্যে একটা কালার এফেক্ট থাকবে, কারণ এক্সিবিশনের ছবি কিন্তু একটুখানি অ্যাট্রাকটিভ করতে হবে। তো সেক্ষেত্রে তুমি এমন একটা কালার মিক্সিং করলে যেটা চোখকে মানে পুরো আকর্ষণ করে নেবে, তো বুঝতে পারবে যে হ্যাঁ এটার মধ্যে দিয়ে কী বোঝাতে চেয়েছে। একটা বলতে গেলে একটা কনফিউশন বিল্ড করার চেষ্টা করবে তোমার ড্রয়িংয়ের মধ্যে এমন একটা ফিগারকে তুলে ধরলে, তো কারণ তোমাকে বোঝাতে হবে যে তোমার ওই ফিগারটা কথা বলবে, তোমার ক্যারেক্টারটা কথা বলবে, তো তোমাকে কিন্তু ওটা বলাতে হবে। তো এক্সিবিশনের ড্রয়িং বলা চলে যথেষ্ট বেশি টপ লেভেলের হয়, তোমাকে প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে হবে, তবে গিয়ে তুমি এক্সিবিশনের ড্রয়িংকে তুমি ধরতে পারো। কারণ কখনোই আমি বলবো না যে তুমি ডেলি লাইফে যেটা করছো তুমি সেটাকে এক্সিবিশনে তুলে দিলে, বা সাবজেক্টিভ ড্রয়িংয়ের মধ্যে সমস্ত কিছুই তুমি এক্সিবিশনে তুলতে পারো না। তোমার কিন্তু এমন কিছু তুলতে হবে যেটা অবভিয়াসলি কোনো পক্ষকে খারাপও মনে করাবে না, কোনো পক্ষকে আবার আমি বলবো না যে ভালো মনে করাবে না, কারণ সমস্ত কিছু তোমাকে ব্যালেন্স করে চলাতে হবে। কারণ অনেক জায়গায় আছে যে মানুষ হয়তো এই ছবিটা অ্যাকসেপ্ট করলো না, তো সেক্ষেত্রে কী হয় যে তুমি পোস্টার ড্রয়িংয়ে তো তুমি যা কিছু করলে কারণ তোমার ভাবনাকে তুলে ধরলে, কিন্তু এক্সিবিশনে তুমি সেটা তুলে ধরতে পারবে না, কারণ ওখানে দুপক্ষর মানুষ থাকে। তো এটা কিন্তু মেজর ফ্যাক্টর কাজ করে যে তোমাকে এক্সিবিশনে কিন্তু যখন তুমি কাজ করবে তখন কিন্তু তোমাকে অনেক কিছু ভেবে করতে হবে। তো এই হলো হচ্ছে 4টে সাবজেক্টিভ ড্রয়িংয়ের আমি এক্সাম্পল দিলে কথা, প্রত্যেকটাই সাবজেক্টিভ ড্রয়িং, কিন্তু তোমাকে বুঝতে হবে যে সাবজেক্টটা তুমি কীভাবে ডিফাইন করছো, ডিফারেন্ট অ্যাঙ্গেলে কিন্তু তার কনসেপ্ট তার মিনিং কিন্তু আলাদা হয়। এবার যদি আমি লাস্টে বলি যে কেন আমরা সাবজেক্টিভ ড্রয়িং করবো, দেখো আমরা নর্মালি পোর্ট্রেট আঁকি, সিনারি আঁকি, এগুলো সমস্ত সমন্বয় যদি আমরা করি তবেই কিন্তু একটা সাবজেক্ট ডিফাইন হবে। কারণ তোমরা একটা সিনারি আঁকছো, তোমরা একটা ভালো সিনকে ডিফাইন করছো, তার মধ্যে যখন তোমরা ক্যারেক্টার ডিফাইন করছো মানে হিউম্যান ফিগার ডিফাইন করছো, যখন তোমরা একটা পোর্ট্রেট মানে একটা এক্সপ্রেশন ডিফাইন করছো, তখনই কিন্তু তার মধ্যে একটা সাবজেক্ট চলে আসছে। এবার তোমরা সেটাকে সাজাচ্ছ, সেখান দিয়ে কিন্তু সাবজেক্টিভ ড্রয়িং উঠে আসে। আর সাবজেক্টিভ ড্রয়িং করাটা কিন্তু খুবই দরকার, কারণ তাতে কী হয় যে স্টুডেন্টের আইডিয়া, তার ম্যাচুরিটি, তার কনসেপ্টে ডেভেলপ হয় যে সে কত ভালো পরিস্থিতিকে বুঝতে পারছে, ডেলি লাইফকে বুঝতে পারছে। তার জন্য কিন্তু সাবজেক্টিভ ড্রয়িং প্র্যাকটিস করা কিন্তু খুবই দরকার। তাই জন্য আমি সবসময় স্টুডেন্টকে বলি যে সাবজেক্টিভ ড্রয়িং বলা চলে ড্রয়িং শেখার একটা মোটিভেশন, কারণ তুমি বুঝতে পারছো, তুমি তোমার মনের ভাবনাগুলোকে তুলে ধরতে পারছো, তোমার মনের মধ্যে কী চলছে, তোমার কোনটা ভালো লাগছে খারাপ লাগছে সেটা কিন্তু তুমি সাবজেক্টিভ ড্রয়িংয়ে তুলে ধরতে পারবে। নাকি তুমি সিনারিতে তুমি নিজের ভালো খারাপকে তুলে ধরতে পারবে না, তোমার ইমোশনকে তুলে ধরতে পারবে না, বা তুমি পোর্ট্রেটে কিন্তু তুলে ধরতে পারবে না, কারণ তখন কিন্তু তোমার মনে হবে যে হ্যাঁ যা সিনারি আঁকছি টাকা পাওয়ার জন্য
বা পোর্ট্রেট আঁকছি কাউকে খুশি করার জন্য, এরকম ব্যাপার। কিন্তু সাবজেক্টিভ ড্রয়িংটা পুরোপুরি নিজের ভাবনার মধ্যে দিয়ে হবে, তাই জন্য আমাদের কিন্তু সাবজেক্টিভ ড্রয়িং স্টাডি করা কিন্তু খুবই দরকার। তবে হ্যাঁ, কীভাবে স্টাডি করব, স্টেপ বাই স্টেপ কীরকমভাবে হবে, তো সেটাকে নিয়ে আমরা এর পরের এপিসোডে ডিসকাস করবো। তবে হ্যাঁ, সাবজেক্টিভ ড্রয়িং জানতে হলে তোমাদের কিন্তু একটা সাবজেক্টিভ ড্রয়িং করতে হবে। আর আমাদের চ্যানেলে অলরেডি পোস্টার ওয়ার্ক, সাবজেক্টিভ ওয়ার্কের ওপর প্রচুর কাজ রয়েছে। তোমরা ভিডিওটা ওপেন করো, অডিওগুলো শোনো, কারণ অডিওর মধ্যে আমি ডিসকাস করি যে কী বোঝাতে চেয়েছে একটা টপিক। শুধুমাত্র এমন নয় যে একটা টপিক জাস্ট আমি এঁকে দিলাম, আমি তোমাদেরকে বোঝাই যে টপিকটার ইনার মিনিং কী, তো সেটা বোঝো। আগে ইনার মিনিং না বুঝলে কখনো একটা সাবজেক্টিভ ড্রয়িংকে ডিফাইন করতে পারবে না, আর কম্পিটিশনে যখন একটা আননোন টপিক আসে ধরতে পারবে না। এটা কিন্তু আমাদের সবথেকে বেশি গাফিলতি হয় একটা স্টুডেন্টের, তো এটা যেন না হয়, তো এগুলো বোঝার চেষ্টা করো। নর্মালি আমাদের চ্যানেলে প্রচুর সাবজেক্টিভ ড্রয়িং আছে, সেগুলো স্টাডি করার আমরা কনসেপ্ট তোমাদেরকে যথেষ্ট ভালো করে বিল্ড করানোর চেষ্টা করি, সেটা আমি সবসময় করবো। তো আজকে বিদায় জানাচ্ছি, কালকে দেখা হবে, কালকে আরও ডিটেলসে ডিসকাশন হবে।